এক-১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় নির্যাতিত হয়ে এক যুগের বেশি সময় থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবনে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকলেও গত ডামি নির্বাচনের আগে দুই একটি মিডিয়ায় সাক্ষাৎকার দেন তারেক রহমান। তারই মধ্যে একটি রোড টু ডেমোক্রেসি একটি ম্যাগাজিনে। শিক্ষক, সাংবাদিক ও গবেষক সাইমুম পারভেজের নিয়ে আসা সাক্ষাৎকারে তারেক রহমান রাজনীতির পাশাপাশি কথা বলেন তার কন্যা, স্ত্রী, প্রিয় খাবার, খেলাধুলা, বিড়াল সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে। তারেক রহমানের সেই সাক্ষাৎকারটি থাকছে আজকের আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রশ্ন করা হয়, আমরা এতক্ষণ রাজনৈতিক আলাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম, এবার একটু আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনার সঙ্গে কথা বলার সময় একটি বিড়াল ঘুরে বেড়াতে দেখলাম। আপনার এবং আপনার মেয়ে জাইমা রহমানের একটি ছবি আছে বিড়াল সহ। কুকুর না বিড়াল কোনটা পছন্দ আপনার? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, হ্যাঁ, আমার মেয়ের বিড়াল আমার কাছে আর আমার মেয়ের কাছেই থাকেও। আমাদের দুজনের কোলের উপর উঠে আমার স্ত্রী একটু ভয় পান। ওর নাম জিবু, ও ব্যাপারটা বুঝে, সেজন্য তাকেও তেমন বিরক্তও করে না। আমি কুকুর পছন্দ করি না বিষয়টি এমন নয়, তবে কুকুরের কিন্তু একটা বাড়তি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা আছে। যেমন ধরুন কুকুরকে হাঁটতে নিতে হয়, পরিচর্যা করতে হয়, সে তুলনায় বিড়ালের পরিচর্যা অনেকটা সহজ। বিড়ালের জন্য সেসব খুব একটা কিন্তু লাগে না। বিড়াল নিজের দেখাশোনা নিজেই করতে পারে। বিশেষ করে জিবুকে পাওয়ার পর আমি হয়তো একটা ক্যাট পার্সন হয়েছি, সেদিক দিয়ে বলতে পারেন আমি ক্যাট পার্সন। এর আগে হয়তো আমি এমন ছিলাম না। তবে ছোটবেলায় আমার এবং আমার ভাইয়ের একটা কুকুর ছিল। স্কুলে পড়তাম তখন, মানে আব্বা যখন নিহত হন সে সময় আমাদের একটি কুকুর ছিল, ওর নাম ছিল জাম্বো। আমাদের একটা ময়নাও ছিল। আমাদের ক্যান্টনমেন্টের বাসায় ময়নাটা ছিল। ১-১১ এর সময় ময়নাটা মারা যায়, তখন আমিও জেলে, আম্মাও জেলে, আমার ছোট ভাইও জেলে। আমি জানি না আপনাদের ধারণা থাকতে পারে ময়না নাকি একটু ইমোশনাল হয়। সেই সময় যেহেতু কেউ বাসায় ছিল না, একা একাই থাকতো, সেদিক বিবেচনায় বলতে পারেন কিছুটা শোকে ও মারা গিয়েছিল। কারণ বাসার ওই পরিস্থিতিটা কিন্তু ওরা ঠিকই বুঝতে পারে। আপনার যদি কোনো গৃহপালিত পাখি বা পশু থাকে, আপনি খেয়াল করে দেখবেন বাসার পরিবেশ তাদের উপর প্রভাব ফেলে। বাসায় যদি কোনো কারণে কখনো বিষাদময় পরিবেশ সৃষ্টি হয়, দেখবেন ওদের আচরণের মধ্যে সেই বিষাদ বা কষ্টের প্রভাব। যাই হোক, ১-১১ এর সময় আমরা কেউ ওর দেখাশোনা করতে পারি নাই, বেচারা মারা গিয়েছে। ময়নাটা বরিশালের এক গ্রামীণ পরিবার থেকে এসেছিল, সেজন্য ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো। ময়নাটা আমাদের ভীষণ প্রিয় ছিল। প্রিয় খাবার ও খেলাধুলার বিষয়ে তিনি বলেন, সব ধরনের খাবারই খাই আর সবার মতোই, তবে তুলনামূলক মাছ বেশি খাই। আর পানীয়র মধ্যে আমার প্রিয় লাল চা, দুধ, চিনি ছাড়া। যদি সময় ও সুযোগ পাই তখন একটু আধটু ক্রিকেট খেলি, তবে খেলা দেখার সেরকম সময় তো পাই না। আর আমি নিজে তো তেমন একটা স্পোর্টই নই। তবে আপনারা হয়তো জানেন বাংলাদেশের ক্রিকেটে আমার ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। আজকে বাংলাদেশের ক্রিকেটকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসার জন্য বাংলাদেশের ক্রিকেটের যেসব অর্জন, তার প্রাথমিক ভিত্তি তৈরির কাজটা কিন্তু করেছেও। এটা কেউ বলুক বা না বলুক, মানুক আর নাই মানুক, এখন যারা বাংলাদেশে এই মুহূর্তে দেশের সেরা ক্রিকেটার, তাদের অনেকেই তার মাধ্যমে এই পর্যায়ে এসেছে। ও খুব ভালো ক্রীড়া পৃষ্ঠপোষক ছিল। আসলে আমার ভাই এত বেশি খেলা পাগল ছিল যে সম্ভবত দুই ভাইয়ের খেলার আগ্রহের সবটাই ও একাই নিতে গিয়ে আমার জন্য তেমন কিছুই রাখেনি। আপনার মেয়ে জাইমা রহমানকে বেশ ছোটবেলাতেই দেশ ছেড়ে আসতে হয়েছে। সেই স্মৃতি, বিদেশে তার বেড়ে ওঠা, বাবা মেয়ের মধ্যে যে বন্ধন, সে সম্পর্কে জানতে চাই। এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্মৃতি, দেখুন, আমাদেরকে তো এখানে বাধ্য হয়ে আমার চিকিৎসার কারণে চলে আসতে হলো। তখন তো ও খুব ছোট ছিল, বয়স ছিল 12 বছর। স্বাভাবিকভাবেই সে সময়টাতে ও বড় হবে, বেড়ে উঠবে আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে, দেশের মানুষের ভিতরে, দেশের পরিবেশের ভিতরে। সেই সময়টাতেই চলে আসতে হলো বিদেশে। স্বাভাবিকভাবে এ নিয়ে আমার একটা কষ্ট আছে, কষ্ট নিজেরও আছে। মানে বাবা হিসেবে দেশে থাকলে দেশের অনেক কিছুর সাথে আমি হয়তো ওকে পরিচয় করিয়ে দিতে পারতাম। দেশের মানুষের সাথে, অনেক বিষয়ের সাথে, সামাজিকতার অনেক বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম। সেটা আর সম্ভব হয়নি। আর বিদেশে আসার পরে স্বাভাবিক কারণে এই দেশে তো ওকেও অনেক কষ্ট করতে হয়েছে। নতুন পরিবেশ, নতুন সামাজিকতা, সবকিছুই নতুন। সব দিক দিয়ে ওকেও অনেক কষ্ট করতে হয়েছে। সে সময় আমি অসুস্থ ছিলাম অনেক দিন পর্যন্ত। যতটুকু সম্ভব হয়েছে আমি এবং আমার স্ত্রী আমরা চেষ্টা করেছি সন্তান হিসেবে ওকে সাপোর্ট করার জন্য। ও নিজেও অনেক কষ্ট করেছে। আজকে সে আলহামদুলিল্লাহ একজন ব্যারিস্টার। এ পর্যন্ত উঠে আসার জন্য তাকে বৃহত্তর পরিবার, আত্মীয় স্বজন থেকে আলাদা থাকতে হয়েছে, দেশ থেকে দূরে থাকতে হয়েছে। তাই ওর কষ্টটাও কম না।
তবে দেশ থেকে বাইরে বেড়ে উঠলেও সে দেশ সম্পর্কে অনেকের চাইতেও বেশি খোঁজ খবর রাখে। দেশের প্রতি ওর রয়েছে অসম্ভব মায়া আর ভালোবাসা। সবকিছু ছাপিয়ে যেটাকে আপনি পারিবারিক বন্ধন বললেন, একজন পিতা এবং একজন সন্তান, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সেটা তো অসাধারণ একটা বিষয়। যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, আর সাইমা আমাকে সহযোগিতা করেছে, এখনো করছে। আপনার ছোটবেলায় বাবাকে কতটুকু কাছে পেয়েছিলেন, কেমন দেখেছেন? এর জবাবে তিনি বলেন, আমি ছোটবেলাতেই বাবাকে হারিয়েছি। সময়ের পরিক্রমায় অনেক কিছুই হয়তো আজকে ভুলে গেছি, কিন্তু যে সময়টা সাধারণ একজন পিতার সান্নিধ্যে সন্তান বেড়ে ওঠে, ওই সময়টাতেই বাবা আসলে খুব ব্যস্ত হয়ে যান। সেই সময় দেশের দায়িত্বভার ওনার উপর এসে পড়ে। কাজেই ইচ্ছে থাকলেও উনি হয়তো সুযোগ করতে পারেননি, খুব বেশি সময় আমাদেরকে দিতে পারেননি, ব্যস্ত থাকতে হয়েছে উনাকে। তারপরেও যতটুকু সময় পেয়েছেন সেটা খুবই স্বল্প ছিল। চেষ্টা করেছেন উনি, খুবই কঠিন ছিল সময় বের করা তার জন্য। আপনার বায়োগ্রাফি পড়তে গিয়ে দেখেছি যে দুটি সময় এরশাদ বিরোধী আন্দোলনে এবং পরবর্তীতে আপনি যখন ছোট ছিলেন সে সময়েও নির্বাচনী প্রচারণায় আপনার এক ধরনের ভূমিকা ছিল। শৈশবে রাজনীতিতে আগ্রহ ছিল কি? সমাজ পরিবর্তনের কথাটি কি শৈশব থেকেই ভাবতেন? একই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ব্যাপারটা আসলে এভাবে বলতে চাই, মানুষ একটা বয়সে এসে আশেপাশে কি হচ্ছে সেসবের একটা ধারণা করতে পারে। তো যখন এরকম আস্তে আস্তে ধারণা করার মতো বুদ্ধি হয়েছে, তখনই কিন্তু আমি দেখেছি বাবাকে দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে কথা বলছেন, ভাবছেন বা চিন্তা করছেন, কাজ করছেন। বাড়ির পরিবেশটাই এরকম ছিল। পরবর্তীতে বাবার পরে যখন মা রাজনীতিতে এসেছেন, রাজনীতি, দেশ, দেশের মানুষের বিষয় নিয়ে আলোচনা হতো। স্বাভাবিকভাবেই এই পরিবেশ আমাকে প্রভাবিত করেছে। অধিকাংশ সময়ই মানুষের জন্য, দেশের জন্য দিনরাত্রি সারাক্ষণ আমার বাড়ির পরিবেশ জুড়ে ছিল দেশ আর দেশের মানুষের কথা। স্বাভাবিকভাবেই এসব কিছু আমাকে প্রভাবিত করেছে। মাথার মধ্যে অবচেতনভাবেই চিন্তা আসতো, আচ্ছা আমি ওখানে থাকলে কি করতাম? শিক্ষা নীতি, নারী অধিকার নীতি, বনায়নের নীতি, দারিদ্র্য বিমোচন, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা শুনেছি সেই সময়ে। সেই সব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। বসে আছি, গল্প করছি, কিন্তু মাথার মধ্যে চিন্তাটা থাকতো। এভাবেই রাজনীতির প্রতি আগ্রহ চলে এসেছিল আস্তে আস্তে। আম্মা যখন রাজনীতিতে আসলেন, দলীয় নেতারা যখন বাসায় আসতেন, কথা বলতেন, আমি চুপচাপ পিছনে দাঁড়িয়ে কিংবা পাশে দাঁড়িয়ে শোনার চেষ্টা করতাম, বুঝতে চেষ্টা করতাম কে কি বলছেন, ব্যাপারটা কি, বিষয়টা কি, এসব নিয়ে ভেবেছি। এভাবে আস্তে আস্তে কখন যে জড়িয়ে গেছি আমিও ঠিক বুঝতেই পারিনি। সাধারণত বড় বড় নেতাদের যারা সন্তান, তারা সরাসরি দলে বড় পদ নেন। আপনি কিন্তু সাধারণ সদস্য পদ থেকে শুরু করেছিলেন। এর কারণ কি? তারেক রহমান বলেন, আমার মনে হয়েছে যে পর্যায়ে আমি অবদান রাখতে পারবো, আমার কাজ করার সুযোগ আছে, সেখানে আমি করব। অর্থাৎ পুরো বিষয়টা আমাকে আস্তে আস্তে প্রভাবিত করেছে। আমার আশেপাশের লোকজনকে দেখেছি, বাবা মাকে দেখেছি, সহকর্মীকে দেখেছি, আসছে যাচ্ছে, কথা বলছে, কাজ করছে। স্বাভাবিকভাবে এই বিষয় ধীরে ধীরে প্রভাবিত হয়েছে। মনে হয়েছে ঠিক আছে, এখন এখানে আমি হয়তো কিছু একটা করতে পারি, নতুন কিছু যুক্ত করতে পারি। পথটা তেমন বিষয় না। ভাবতাম ঠিক আছে, আমাকে তো কম বেশি সবাই চিনছে, নেতাকর্মীরা জানছেন আমি দলের এই কাজটা করতে পারি। কোথাও একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, দলের পক্ষ থেকে একটা ত্রাণ কার্যক্রম আয়োজন করলাম। এভাবে আস্তে আস্তে দলের সঙ্গে জড়িয়ে যাই। আপনাকে জীবনের প্রথম থেকেই অনেক বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হতে হয়েছে। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, এরপর ভাইকে হারিয়েছেন, আপনার মা দীর্ঘ সময় ধরে অন্তরীণ রয়েছেন, আপনি নিজে প্রবাসে নির্বাসিত, আপনাকে শারীরিকভাবে অত্যাচারের সম্মুখীনও হতে হয়েছে। এই যে দীর্ঘ ভোগান্তি, ব্যক্তিগত জীবনের কষ্ট, এসব মোকাবেলা করে কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে পান? আপনার অনুপ্রেরণার জায়গা কোনটি? এর জবাবে একটু চিন্তা করে তারেক রহমান বলেন, বাবাকে দেখেছি, মাকে দেখেছি, যখন তাদের উপরে কোনো দায়িত্ব এসেছে, দেখেছি তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন। তাদের ভালো কিছু করার ইচ্ছা ও আত্মবিশ্বাস আমাকে প্রভাবিত করেছে। সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষ যখন দিশাহারা ছিল, তখন ওনারা পথ নির্দেশনা দিয়েছেন। 1971 সালে আমার আব্বা স্বাধীনতার ঘোষণা করেছেন, মানুষ তার উপরে আস্থা রেখেছে। পরবর্তীতে আবার যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, চেষ্টা করেছেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে, মানুষ তখনও তার উপর অগাধ আস্থা রেখেছে। একইভাবে আম্মাকে দেখেছি গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে লড়াই করতে। 1991 সালে বিএনপির সরকার গঠন মানুষের সেই আস্থারই প্রতিফলন। সেই ধারাবাহিকতায় আমারও দায়িত্ব থেকে যায়। প্রথমেই বলেছি, দলের একজন কর্মী হিসেবে আমি শুরু করেছি। সাধারণ জনগণ এই দলটির দিকে তাকিয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে ভোগান্তির মুখে পড়েছি, আমার পরিবারও ভুগেছে। আমার মতো, আমার পরিবারের মতো আরো লক্ষ লক্ষ মানুষ, আমার দলের নেতাকর্মীর পরিবার ভোগান্তির মধ্য দিয়ে দিননিপাত করছে। আমার দলের বাইরেও বহু সাধারণ মানুষ আছেন যারা কষ্ট পেয়েছেন গত 15 বছরে।
যাদের পরিবার কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নির্যাতনের কারণে, তারপরেও তারা টিকে আছে। তারাও যুদ্ধ করেছেন। আমাদের লাখো নেতাকর্মী জেলে আছেন, প্রতিদিনই যাচ্ছেন। আমি দেখছি যখন তারা জেল থেকে বেরিয়ে আসছেন তাদের চেহারায় কোনো ভয় নেই, দ্বিধা নেই। পরের দিন আবার রাস্তায় মিছিলে যাচ্ছেন, জনসভায় যাচ্ছেন, জনসভার ব্যবস্থাপনা করছেন। আওয়ামী লীগ, পুলিশ, হামলা মামলা সবকিছুকে উপেক্ষা করে তারা জীবন বাজি রাখছেন প্রতিনিয়ত। তাদের যে সাহস, তাদের যে উদ্দীপনা, তা আমাকে অনুপ্রেরণা দেয়। কাজেই আমার অনুপ্রেরণার উৎস কোথায় যদি জিজ্ঞেস করেন, তাহলে এইসব কিছুই বলতে হবে। আমার নেতাকর্মীরা যদি পারে, তাহলে আমি কেন পারবো না? তাদের বিশ্বাস, তাদের আদর্শকে তারা ভালোবাসেন বলেই তো তারা এখনো আন্দোলনরত আছেন। তাদের উৎসাহটাই মূলত আমাকে উৎসাহী করে, আমাকে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।